তো আমরা ক্লাস স্টার্ট করছি। একের একেরটা কি বলছে দেখো। একের একেরটা একটা সূচকের অঙ্ক। 5√8 to the power 5/2 into 2 to the power -3/2 এটার ভ্যালু কত হবে? তো 5√8 মানে আমরা জানি যে 8 to the power 1/5, তার মাথায় হচ্ছে 5/2। এটা আপাতত যেমন ছিল সেরকমই থাক, এটাকে ভাঙানোর কিছু নেই আমাদের। এবার এই পাওয়ারে পাওয়ারে গুণ হয় আমরা জানি, মানে আলটিমেটলি 8 to the power 1/5 into 5/2 into 2 to the power -3/2। 5 ক্যান্সেল হয়ে যাচ্ছে। সূচকের অঙ্কে সবসময় আমি বলেছিলাম যে যে সংখ্যাটা থাকবে তাকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গুণের আকারে প্রকাশ করতে হয়। তাহলে 8 হচ্ছে এখানে 2 কিউব, তার মাথায় থাকছে 1/2 into 2 to the power -3/2। এখানে যদি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে 2 to the power 3/2 2 to the power -3/2, যেহেতু বেসটা সেম তাহলে পাওয়ার গুলো হয়ে যাবে যোগ। যোগ মানে যেহেতু -3/2 আছে মাইনাস, এটা কেটে গেলে এটা হচ্ছে 2 to the power 0, আর 2 to the power 0 এর ভ্যালু হচ্ছে 1। তো দেখো অপশনে কোথাও আছে নাকি 1, তাহলে অপশন ডি হচ্ছে উত্তর। নাম্বার 2, log x base √2 is equal to y। তাহলে আমাকে প্রশ্ন করেছে log 2√2x এর ভ্যালু কত। আচ্ছা, প্রথম কথা এইটার ভ্যালু আমরা কি জানি, log এর প্রপার্টি, এটাকে আমরা জানি যে এটাকে লিখতে পারি log x বাই log √2, একই বেসের রেসপেক্টে। আবার √2 মানে জানি 2 to the power হাফ, তো 2 to the power হাফ যেহেতু হাফটা লগের প্রপার্টি অনুযায়ী আগে নেমে আসে, log 2 is equal to y। তার মানে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই জিনিসটা যদি নিই log x বাই log 2, তার মানে log x বেস 2, হাফটা y এর সঙ্গে গুণ হওয়া মানে y/2। এবার আমাকে যার ভ্যালু বের করতে দিয়েছে সেটাকে লিখছি, log 2√2x এর ভ্যালু বার করতে দিয়েছে। আমাকে বের করতে দিয়েছে log 2√2, তাহলে log x বেস 2√2। একই রকম ভাবে এটাকে আমরা লিখতে পারি log x বাই log 2√2, 2√2 মানে 2 into 2 to the power half, তার মানে এখানে 1 আছে, 1 আর হাফে যোগ করলে হচ্ছে 3/2, তাহলে 3/2টা আগে নেমে আসবে, 3/2টা আগে নেমে আসবে, 3/2টা আগে নেমে আসবে, এখানে থাকবে log 2, তার মানে 2/3 log x বেস 2। আবার log x বেস 2 মান পেয়েছি y/2, তাহলে 2/3 ইন্টু y/2, 2 কেটে যাচ্ছে, আলটিমেটলি উত্তর হচ্ছে y/3। তো দেখো অপশনে কোথাও আছে নাকি y/3, অপশন নেই। 4টি লেবুর ক্রয় মূল্যে 5টা লেবু বিক্রি করবে। তো 4টে লেবু যে দামে কিনে নিয়ে এসেছিল 5টা লেবু বিক্রি করেছে সেই দামে, তাহলে অলরেডি তার একটা লেবু ক্ষতি হয়ে যাচ্ছে লেবুর নিরিখে।
আমরা এটাই বলতে পারি। তো 4টি লেবুর ক্রয় মূল্যে 5টি লেবু বিক্রয় করলে ক্ষতি হয় 1টি লেবু। তাহলে এবার ক্ষতির হার যদি আমরা বের করতে চাই, ক্ষতির হার হচ্ছে দিকে একটা লেবু ক্ষতি হচ্ছে 5টা লেবু, কিন্তু 100 দিয়ে পার্সেন্টেজ, তার মানে 20% তার ক্ষতি হয়ে যাচ্ছে। দেখো অপশনে 20% ক্ষতি আছে নাকি কত? অপশন বি। নাম্বার 4, 9, 12, 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের, তো এখানে 9 স্কোয়ার 81, 12 স্কোয়ার 144, 15 স্কোয়ার 225, আচ্ছা 81 আর 144 যোগ করলে কত হয় না? তো 225। তার মানে সুতরাং কি দেখা যাচ্ছে, এই ত্রিভুজটা একটা, সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাই ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হচ্ছে তার ব্যাস। সুতরাং পরিবৃত্তের ব্যাস হচ্ছে 15 সেন্টিমিটার, চেয়েছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 15/2 সেন্টিমিটার, 7×1=2। আশা করি বোঝা গেছে, না বুঝতে পারলে বলবে। তো এখানে দেখো কোথায় আছে 7.5, 7×1=2 মানে 7.5, এটা হচ্ছে অপশন এ। তো পরের 3টে অঙ্ককে আমরা তুলে নিয়ে পরের পেজে যাচ্ছি। ত্রিভুজের বাহু 3টি থেকে সমদূরবর্তী বিন্দুর নাম। মাথায় রাখবে যে একটা ত্রিভুজের যদি 3টে বাহু হয়, এই 3টে বাহু থেকে সমদূরবর্তী বাহু থেকে সমান দূরে আছে। বাহু থেকে সমান দূরে কিন্তু একমাত্র তার অন্তবৃত্তের কেন্দ্রটাই থাকে। এই হচ্ছে আমাদের সেই বৃত্তটা, যেটা অন্তবৃত্ত, এবং যে বৃত্তটার এই বাহু এখান থেকে এই ডিস্টেন্স দেওয়া হবে, এখান থেকে এই ডিস্টেন্স তাই হবে, এখান থেকে এই ডিস্টেন্স তাই হবে। আর যেহেতু এটা ভেতরে বৃত্ত, অন্তবৃত্ত, তাই অন্তবৃত্তের কেন্দ্র বলা হয়, তাই অন্তঃকেন্দ্র বলা হয়। আশা করি বোঝা গেল। নাম্বার 5 গেল। নাম্বার 6, একটি শ্রেণীবিন্যাসিত রাশিতত্ত্বের একটা শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা 0.14। তো নাম্বার 6, এখানে বলছে আপেক্ষিক পরিসংখ্যা, এটা দেওয়া আছে 0.14। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা দেওয়া আছে, মোট পরিসংখ্যা দেওয়া আছে। মোট পরিসংখ্যা হচ্ছে 50, মোট পরিসংখ্যা হচ্ছে 50।
আপেক্ষিক পরিসংখ্যা আমরা কি করে বের করি? আপেক্ষিক পরিসংখ্যা মানে হচ্ছে কোন শ্রেণীর পরিসংখ্যাকে যদি মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে আপেক্ষিক পরিসংখ্যা পাই আমরা, এবং সেটা আমাদের দিয়েছে কত 0.14। তো মোট পরিসংখ্যা দিয়েছে 50, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি কোন শ্রেণীর পরিসংখ্যা is equal to 0.14 into 50। 5 14 70, একটা শূন্য, দুটো আগে শূন্য, পরিসংখ্যা হয়ে গেল 7। নাম্বার 7, fx plus 2 is equal to দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। তাহলে fx কত হবে? তাহলে fx কত হবে বলতে এখানে কি করতে হয় অঙ্কগুলোতে? পুট, এটা একটা অভেদ, x ইকুয়াল টু x মাইনাস 2। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? x প্লাস 2 এর জায়গায় x মাইনাস 2 প্লাস 2, এদিকেও x স্কোয়ারের জায়গায় x মাইনাস 2 তার হোল স্কোয়ার, এখানেও x এর জায়গায় x মাইনাস 2 প্লাস 3, এখানে মাইনাস 2 প্লাস 2 কেটে যাচ্ছে, তাহলে fx ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 প্লাস 3। এটা কত হচ্ছে? x স্কোয়ার মাইনাস 6x প্লাস 11। তাহলে এই হয়ে যাচ্ছে fx। কত আছে নাকি দেখো? প্লাস 3 এখানে অপশনে এটা প্লাস না মাইনাস? ও, এটা প্লাস আছে, এটা প্লাস, এটা হবে মাইনাস। প্লাস 4 মাইনাস 4 কেটে যাবে, এই লাইনটা হবে না, তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 কোথায় আছে দেখো? এই অপশনে আছে। এই পেজটাকে আমরা সেভ করে নিই। অঙ্কগুলো দিকে আমরা যাই। নাম্বার 8, আর এর যে মানের জন্য এত এবং এত সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না, সেটা। তো আমরা জানি এখানে যে দুটো সমীকরণ সমাধান পাওয়া যায় না তখন যখন x এর সহগের অনুপাতের সঙ্গে
y এর সহগের অনুপাতটা সমান হয়, কিন্তু তার সঙ্গে আবার কনস্ট্যান্টের অনুপাতগুলো সমান হয় না। আর আমাকে এখানে বলেছে যে সমীকরণ দুটোর সমাধান পাওয়া যাবে না, তাহলে সমাধান পাওয়া না গেলে এখানে x এর সহগ কত 8, এখানে x এর সহগ কত r প্লাস 1, তো লিখছি সেটা r বাই r প্লাস 1, y এর সহগ 2, এখানে y এর সহগ 3 ইজ ইকুয়াল টু 2 বাই 3 হবে। এখান থেকে কোণাকুনি যদি গুণ করা যায় 3r 2r প্লাস 2, তাহলে 3r মাইনাস 2r ইকুয়াল টু 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি r is equal to 2। তাহলে r এর কোন মানের জন্য সমাধান সম্ভব নয়? না, r এর মান 2 এর জন্য। আছে কথা অপশন সি। নাম্বার 9 কি বলছে? একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্য মানটা সমান। তো ব্যাসার্ধটাকে r ধরি, ব্যাসার্ধটাকে আমরা ধরি r একক। ব্যাসার্ধটা যদি r একক হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার বর্গ একক, আর পরিধি কত হবে? পরিধি হবে হচ্ছে 2 পাই r একক। এখানে সাংখ্য মানটা সমান বলছে, তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এখানে পাই r স্কয়ার ইকুয়াল টু 2 পাই r। পাই পাই একটা আর গেল, তাহলে r ইকুয়াল টু 2। r ইকুয়াল টু 2 মানে r হচ্ছে ব্যাসার্ধ। আমাকে কি প্রশ্ন করেছে? ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? ব্যাস হবে। তাহলে পরিলিখিত মানে কেন বলতে চাইছি আমি, ব্যাপারটা অনেকটা এইরকম। ধরো আমাদেরকে এই হচ্ছে সেই পরিলিখিত বর্গক্ষেত্র, আর এই হচ্ছে আমাদের সেই বৃত্তটা, এই হচ্ছে আমাদের সেই বৃত্তটা, যে বৃত্তটার পরিলিখিত বর্গক্ষেত্রটার আমাকে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। মানে পরিলিখিত বর্গক্ষেত্রটার এই কর্ণের দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা তখনই পাবো যখন বর্গক্ষেত্রের আমরা বাহুর দৈর্ঘ্য পাবো। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বলতে কোনটা হবে? এই বৃত্তটার যেটা ব্যাস সেটা হবে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। তাই বলতে চাইছে এখানে যে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ব্যাস মানে 2 গুণ 2 4 একক। বর্গক্ষেত্রে যখন বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 4 একক, চেয়েছে কর্ণের দৈর্ঘ্য, সুতরাং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু, মানে 4 ইন্টু √2 একক। দেখো দেওয়া আছে নাকি অপশানে 4 ইন্টু √2 একক, অপশান এ। তো এই গেল নাম্বার 9। নাম্বার 10, এবিসি এর এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক একটা ত্রিভুজ আঁকছি, নাম কি এবিসি, এ বি সি। এই শীর্ষবিন্দুটা স্থানাঙ্ক দিয়েছে 7, -4। ভরকেন্দ্র মানে আমরা এটা জানি যে একটা ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটাকে ভরকেন্দ্র বলে। মধ্যমা মানে এখান থেকে মিডল পয়েন্টে যোগ করব,
এখান থেকে মিডল পয়েন্টে যোগ করব, এখান থেকে মিডল পয়েন্টে যোগ করব। এটা আমরা জানি, উপপাদ্য পড়ে এসেছি যে ত্রিভুজের মধ্যমা তিনটে সমবিন্দু হয়, আর এই মধ্যমা তিনটে যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটাকে কিন্তু বলা হয় ভর কেন্দ্র। এই বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র। তো আমাদের এখানে আর কি দিয়েছে, ত্রিভুজটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে 1, 2, মানে এইটা ভর কেন্দ্রটা দিয়েছে 1, 2, মানে এই পয়েন্টটার স্থানাঙ্ক দিয়েছে 1, 2। তারা আমাকে কি প্রশ্ন করেছে, বিসি বাহুর যেটা মধ্যবিন্দু তার স্থানাঙ্ক বের করতে বলেছে। তো আমরা যদি বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক আলফা বিটা ধরি, আর আমরা এটা জানি যে ভরকেন্দ্র সবসময় মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে সুতরাং 2 into alpha plus 1 into 7 by 2 plus 1, এটা ভুজ মানে হচ্ছে 1, আর একটা হচ্ছে 2 into beta plus 1 into -4 by 2 plus 1, এটা সমান সমান হচ্ছে গিয়ে 2। অর্থাৎ আমরা আমাদের তরফ থেকে ভর কেন্দ্রটার স্থানাঙ্ক বার করলাম, ওরা যে ভর কেন্দ্রটার স্থানাঙ্ক দিয়েছিল সেই ভুজ আর কোটির সঙ্গে সমান করে দিলাম। তাহলে এখান থেকে বা আলফার মানটা পাবো 2 আলফা প্লাস 7, 2 আর 1 যোগ করলে 3, 3 একে 3, 2 আলফা ইকুয়াল টু 3 মাইনাস 7, তাহলে আলফা ইকুয়াল টু -4/2, ক্যান্সেল করলে 2, তাহলে আলফার মান হচ্ছে -2। আর এখানে একই রকম ভাবে 2 বিটা -4, 3 দুগুণে 6, 2 বিটা ইকুয়াল টু 6 প্লাস 4, 10, তাহলে বিটা ইজ ইকুয়াল টু 10/2, ক্যান্সেল করলে 5, তাহলে বিটা ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 5। আমাদের বলেছিল ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত, বিসির মধ্যবিন্দু স্থানাঙ্ক কত, তাহলে বিসির মধ্যবিন্দুর স্থানাঙ্ক -2, 5। দেখো অপশানে কোথাও আছে নাকি, -2, 5, অপশান ডি। তো এই পেজটাকে আমরা সেভ করে নিই। পরের অঙ্কগুলোকে আমরা তুলে নিই। তারপরে অঙ্কটা দিয়েছে দেখো 11টা, নাম্বার 11 দিয়েছে আমাদের x² প্লাস y² প্লাস z² মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়াল টু 0। তাহলে বলছে নিচের কোনটা সত্যি। তো আমরা কি করছি, এই প্রত্যেকটার সঙ্গে যদি ডান দিকে 0, বাদিক ডান দিকে সবার সঙ্গে একটা করে 2 গুণ করে দিচ্ছি। ডান দিকে যদি 2 গুণ করি, 0 সঙ্গে 2 গুণ করলে 0ই হয়ে যাবে। এবার কি করছি, 2x² থেকে একটা x² নিচ্ছি, মাইনাস 2xy নিচ্ছি, 2y² থেকে একটা y² নিচ্ছি, আর একটা y² নিচ্ছি, 2yz নিচ্ছি, দুটো z² থেকে আরেকটা z² নিচ্ছি, আরেকটা z² পড়ে থাকছে, 2zx নিচ্ছি, প্লাস x² নিচ্ছি, লক্ষ্য করে দেখো এখানে দুটো x² ছিল, সেটা এখানে একটা, দুটো y² ছিল, পাশাপাশি দুটো y² আছে, দুটো z² ছিল, পাশাপাশি দুটো z² আছে, -2xy এখানে, -2yz এখানে, -2z, মানে উপরে যা ছিল নিচে তাই লেখা হয়েছে।
তাহলে এখানে যেটা লেখা যায় সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তারপর একটা ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার, তারপর একটা জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তিনটি সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা ইন্ডিভিজুয়ালি শূন্য হবে। এখানে তিনটি সংখ্যা আছে, তিনটি সংখ্যা বলাটা ভুল, বাস্তব সংখ্যা লেখো। তিনটি বাস্তব সংখ্যার, অবাস্তব হলে হয়তো জিরো হতেও পারতো, কিন্তু এখানে যোগ আছে, ওপরে স্কোয়ার আছে, আবার যোগ করলে জিরো, বর্গের সমষ্টি শূন্য, তার মানে তারা ইন্ডিভিজুয়ালি শূন্য হবেই। তার মানে এক্স মাইনাস ওয়াই কেও শূন্য হতে হবে, ওয়াই মাইনাস জেড কেও শূন্য হতে হবে, জেড মাইনাস এক্স কেও শূন্য হতে হবে। তিনটি যদি শূন্য না হয় তাহলে তাদের বর্গের যোগফল কখনো শূন্য হতে পারে না। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু জেড, এখানে জেড ইকুয়াল টু এক্স। তার মানে আলটিমেটলি এই তিনটে থেকে আমরা যেটা পাচ্ছি, দেখো এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, সবাই সবার সঙ্গে সমান। তো দেখো কোথাও আছে নাকি? অপশন ডি। নাম্বার 12, ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র ও, অন্তঃকেন্দ্র মানে আমরা একটু আগে দেখলাম অন্তবৃত্তের কেন্দ্র। ধরে যাক এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি, তার ভেতরে অন্তঃকেন্দ্র, এই হচ্ছে অন্তঃকেন্দ্র ও, মানে অন্তবৃত্তের কেন্দ্র। বৃত্তটাকে ওরা বলেনি, আমরা বৃত্তটা এঁকে নিলাম, দিয়ে এটা ও নাম দিলাম। এবার বলছে বিএসি 80 ডিগ্রি, এই কোণটা বলেছে 80 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 80। তাহলে বিওসি কত? তাহলে বিওসি কত হলে দিলাম কি ও বি ওসি যোগ করতে হবে। এটা যোগ করলাম, এটা যোগ করলাম, তাহলে আমাকে বলেছে এইটা কত বার করবে। তো এই অন্তবৃত্তের কেন্দ্র বের করতে গেলে মাথায় রাখতে হয় যে এই কোণটাকেও সমান দুভাগ করতে হয়, এই কোণটাকেও সমান দুভাগ করতে হয়। তার আগে ত্রিভুজ এবিসি থেকে আমরা এটা লিখতে পারি, ত্রিভুজ এবিসি থেকে আমরা এটা লিখতে পারি যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180, তার মধ্যে এই দুটো কোণের যোগফল আমরা যেটা পাবো সেটা হচ্ছে 180 থেকে 80 বিয়োগ, মানে এই কোণটা 80 দিয়েছে, তাহলে 180 থেকে 80 বিয়োগ করলে হয় 100। আমরা কি করছি, সবার সঙ্গে একটা করে হাফ গুণ করে দিচ্ছি, মানে অর্ধেক করে দিচ্ছি আর কি, মানে হাফ অ্যাঙ্গেল এবিসি, এখানেও হাফ অ্যাঙ্গেল এসিবি, এখানে হাফ ইন্টু 100। এই যে এবিসি মানে তো এই পুরো কোণটা, তার অর্ধেক বলতে শুধু এইটুকুনিকে বলতে পারি বা এইটুকুনিকে বলতে পারি, তা আমি এইটুকুনিকে নিচ্ছি। তাহলে এই হাফ এবিসি কে আমরা লিখছি অ্যাঙ্গেল ও বিসি। সিমিলার ওয়েতে হাফ এসিবি কে আমরা লিখছি এইটুকুনি কোণটা ওসিবি, আর এদিকে পাচ্ছি কত 50 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিওসি থেকে আমরা এটা দেখতে পেলাম যে দুটো কোণের যোগফল পেয়েছি 50, আমাকে চেয়েছে অ্যাঙ্গেল ও বিওসি কত, তাহলে বিওসি কত হবে, ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180, তার থেকে 50 বিয়োগ করে দিচ্ছি, অর্থাৎ 130। আমি যাচ্ছি ওখানে। নেক্সট 13-14 আমরা তুলে নিই। নেক্সট পেজে যাই। নাম্বার 13 কি বলছে, ফোর এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, এই সমীকরণের লেখচিত্রটা কি হবে? এখান থেকে x ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে -4/5। এখন লেখচিত্র দেখো, আমরা সাধারণত এটাই বলি
যে এই যদি আমাদের ওয়াই অক্ষ হয়, এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, তাহলে এক্স ইকুয়াল টু -5/4, আমি এটা তো মূল বিন্দু, আমার মূল বিন্দু থেকে এদিকে আসবো, মানে এই বিন্দুটা, মানে এই যে দাগটা হবে সেই দাগটাই হয়ে যাচ্ছে লেখচিত্রটা। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। মানে তার জন্যই আমরা বলে থাকি যে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে এই লেখচিত্রটা কি হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো কোথাও আছে নাকি অপশনে। নাম্বার বি। নাম্বার 14, শূন্য সংখ্যাটা কি সংখ্যা? এটা তো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনোটিই নয়। প্রথম কথা, স্বাভাবিক সংখ্যা নয়, কারণ আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা n, এটা শুরু হয় কোথা থেকে? 1 থেকে। 1, 2, 3, এইভাবে যে সংখ্যাগুলি আছে তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলে। অমূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি? অমূলদ সংখ্যা বলতে সেটাই বুঝি যে যারা মূলদ নয়, অর্থাৎ যাদেরকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো না, তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। কিন্তু শূন্যকে তো আমরা 0/1 বা 0/2 বা 0/3 প্রকাশ করতে পারছি, তার মানে আমাদের হয়ে গেল এটা মূলদ সংখ্যা। তো এই পেজটা সেভ করে নিই। এই পেজটা সেভ করে আমরা নেক্সট যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোকে করব, কিন্তু তার আগে আমরা একটু চেষ্টা করব। তো 2 এর একটা কি বলছে দেখো। 2 এর একটা দেওয়া আছে, এটা বইয়েরই অঙ্ক, 5^5 প্লাস 0.01 এর হোল স্কোয়ার মাইনাস 5^5 মাইনাস 0.1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5^x। তো আমরা যদি এইটাকে যদি a ভাবি, 5^5 কে, তাহলে এটাও a হয়ে যাবে। এই টোটালটাকে যদি b ভাবি, তাহলে টোটালটা b হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে a প্লাস b, এখানে a মাইনাস b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, কার সূত্র হয়? 4ab। সেটাই লিখছি এখানে, 4ab is equal to 5^x, যেমন থাকছে 4 into 5^5, 0. মানে 1/100 is equal to 5^x। তো 4 দিয়ে 100 কে কাটলে হচ্ছে 25, 5^5 by 25 মানে হচ্ছে 5 স্কোয়ার is equal to 5^x। তাহলে এটা হচ্ছে 5^5 minus 2 is equal to 5^x। তার মানে 5^3 is equal to 5^x। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x equal to 3। আমাকে x এর ভ্যালুটাই চেয়েছে। নাম্বার 2, ত্রিভুজ ABC এর ভর কেন্দ্র G। তো ভর কেন্দ্র মানে তো একটু আগে বললাম আমরা যে একটা ত্রিভুজের 3টে মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়। মধ্যমা মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু, শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু, শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যমা 3টে। তো ত্রিভুজটার নাম হচ্ছে ABC, ত্রিভুজটার নাম হচ্ছে ABC, তার ভর কেন্দ্র হচ্ছে G, অর্থাৎ এইটা। দিয়ে আমাকে বলছে GBC এর ক্ষেত্রফল, GBC অর্থাৎ এইটার ক্ষেত্রফল
দেওয়া আছে, এইটার ক্ষেত্রফল দেওয়া আছে কত 12, টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে। এখন এখানে আমরা বলতে পারি যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল যা হবে সেটা 3 ইন্টু ত্রিভুজ GBC বা BGC ক্ষেত্রফল হবে। তো BGC ক্ষেত্রফল দিয়েছে 12 বর্গ সেন্টিমিটার, তার হচ্ছে 36। এটাও দেখবে তোমাদের ওই বইতে এক্সট্রা উপপাদ্য আছে কিছু, মধ্যমা সংক্রান্ত উপপাদ্য যে লাস্টের যেটা, সেই মধ্যমা সংক্রান্ত উপপাদ্যতে তোমরা এটা পেয়ে যাবে, দেখবে আছে তোমাদের। তো এনিওয়ে, নাম্বার 3 কি বলছে? প্রমাণ করো যে বিন্দুগুলি সমরেখ। একটু আগের দিনকে আমরা করেছিলাম যে সমরেখ বিন্দু প্রমাণ করতে গেলে যেটা করতে হয়, যে তিনটে বিন্দু দিচ্ছে আমাদের, সেই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজটা উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি 0 দেখাতে পারি আমরা, তাহলে এই তিনটে বিন্দু সমরেখ হয়ে যাবে। আর এছাড়াও আমরা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে এই দুটো দূরত্ব যদি এই দুটো দূরত্বের সঙ্গে সমান হয় তাহলেও সমরেখ হবে। এখন যখন ত্রিভুজ পেয়ে গেছি, এখন আমরা ত্রিভুজটাই অ্যাপ্লাই করব। তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে 1 4 2 3 0 5 আবার 1 4 দিয়ে বাউন্ডেড করে দিলাম। তাহলে এখানে আমরা বের করছি যে তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, দ্যাট ইজ হাফ। প্রথমে 1 এর সঙ্গে 3 গুণ 3, 2 এর সঙ্গে 5 10, 0 এর সঙ্গে 4 0, মাইনাস 1 এর সঙ্গে 5 5, 0 এর সঙ্গে 3 0, 4 এর সঙ্গে 2 8, এত বর্গ একক। দ্যাট ইজ ইকুয়াল টু হাফ, এখানে 13 মাইনাস 13 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 0, তাহলে আমরা বলে দিতে পারি সুতরাং বিন্দু তিনটি সমরেখ। তো এই পেজটা সেভ করে নিই। পরের দুটো অঙ্ককে আমরা নিয়ে যাই। x plus 2y equal to 24, এই সরলরেখার উপর অবস্থিত যে বিন্দুর ভুজ কোটির দ্বিগুণ। তো কোটি যদি আমরা a ধরি, তাহলে ভুজটা কত হবে? ভুজ হবে 2a। তাহলে কোটি আর ভুজ যদি পেয়ে যাই, তাহলে বিন্দুটা কত হচ্ছে? আগে ভুজ লিখতে হয়, পরে কোটি লিখতে হয়। এখন এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত। এখন 3x plus 2y equal to 24 সরল রেখার উপর অবস্থিত হলে আমরা কি লিখতে পারি? 3 into 2a plus 2 into a equal to 24, মানে 6a plus 2a 24, 8a 24, a equal to 3। তাহলে বিন্দুটা কি হচ্ছে? তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 2a, মানে 6, 3। নাম্বার 5, AB BC CA শীর্ষবিন্দু ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 0 0। তাহলে আমাদের তরফ থেকে যদি ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করি,
এ বি বি সি এবং সি এ শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্র হয় কি না ভুজ যেগুলো আছে সেগুলোর যোগফলকে 2 দিয়ে ভাগ, আবার কোটি যেগুলো আছে সেগুলোর যোগফলকে 2 দিয়ে ভাগ, এটা এবং এটা সমান সমান বলেছে 0। তার মানে আমরা এখান থেকে এটা বলতে পারি যে a প্লাস বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু 0। এটাও তো a প্লাস বি প্লাস সি, তো একই জিনিস দুবার লিখে লাভ নেই। মানে কন্ডিশন দেওয়া আছে হচ্ছে এটা যে a প্লাস বি প্লাস সি 0, দিয়ে আমাকে ভ্যালু যার বার করতে বলেছে সেটা হচ্ছে কি না a স্কোয়ার বাই বিসি, বি স্কোয়ার বাই সিএ, সি স্কোয়ার বাই এবি। তো এর লসগু যদি আমরা করি, এর লসগু হচ্ছে এবিসি, বিসি গেলে এখানে এ কিউব, সিএ গেলে এখানে বি কিউব, এটা হচ্ছে সি কিউব। তা আমরা কি করছি, ওপরে একটা মাইনাস 3abc আর একটা প্লাস 3abc করে নিচ্ছি, করতেই পারি যোগ বিয়োগ, অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে এইখান থেকে যদি এইটুকুনিকে আমরা দেখি তাহলে সেটাকে আমরা কি লিখতে পারবো, উৎপাদকের বিশ্লেষণের একটা সূত্র আছে আমরা জানি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, যেটা দিয়ে আমরা উৎপাদকের বিশ্লেষণ করি, দ্যাট ইজ a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। আর এখানে প্লাস 3abc যেমন থাকার থাকলো, নিচে abc। লক্ষ্য করে দেখো a প্লাস বি প্লাস সি মান কত পেয়েছি আমরা, 0। তাহলে এখানে যদি 0 বসিয়ে দিই, 0 এর সঙ্গে এটা পুরোটা গুণ করলে 0 হয়ে যাবে, 0 প্লাস 3abc, নিচে আছে আমাদের abc। কেন 0 বসালাম এখানে, লিখে দাও যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে abc abc কেটে যায়, abc কেটে যায়, তাহলে আলটিমেটলি মান নির্ণয় করতে বলেছে। তাহলে ভ্যালুটা কত পেলাম, ভ্যালুটা পেলাম হচ্ছে 3। না বুঝতে পারলে বলবে। তো কি বলছে দেখো, ছয়েরটা বলছে আমাদের যে একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা 3 গুণ করি তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে। তাহলে প্রথমত ধরে নিই বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক, এটা ধরে নিলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার বর্গ একক। এবার বাহুর দৈর্ঘ্য 3 গুণ যদি করি তাহলে বাহুর দৈর্ঘ্য এখন হবে কত, বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে বাহুর দৈর্ঘ্য হয় কত হয় না 3a। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, এখন ক্ষেত্রফল হবে হচ্ছে বাহু স্কোয়ার মানে 3a স্কোয়ার, এত বর্গ একক। তার মানে আলটিমেটলি হচ্ছে 9a স্কোয়ার বর্গ একক। তাহলে আগে ক্ষেত্রফল ছিল a স্কোয়ার, এখন ক্ষেত্রফল হলো 9a স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত, ক্ষেত্রফল বৃদ্ধি পায় 9a স্কোয়ার থেকে a স্কোয়ার কে বিয়োগ, এত বর্গ একক, দ্যাট ইজ 8a স্কোয়ার বর্গ একক। আমাকে তো শুধু শতকরা বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 8a স্কোয়ার, কার ওপর না a স্কোয়ারের ওপর, ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 800%।
তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 800%। নাম্বার এটা 6 না, এটা না, এটা কোনটা হলো 6। আচ্ছা, এবার আসছি আমরা 7 এ। নাম্বার 7 কি বলছে? x equal to 3t, y is equal to 2t by 3, t এর কোন মানের জন্য x equal to 3y হবে। আমরা যদি এখানে x equal to 3y করে দিই, দিয়ে যদি x এর জায়গায় x এর মানটা বসাই, x এর মান দিয়েছে আমাদের 3t, আর y এর জায়গায় আমরা y এর মানটা যদি বসাই, y এর মান দিয়েছে 2t by 3 minus 1, তাহলে কত হচ্ছে দেখো, 3t is equal to, এটা 3 দিয়ে গুণ করলে হচ্ছে 2t হয়ে যাবে minus 3, তাহলে 3t minus 2t is equal to minus 3, তাহলে এখান থেকে আমরা t is equal to পেয়ে যাচ্ছি minus 3। এটাই উত্তর। t এর কোন মানের জন্য? t এর মান minus 3 এর জন্য। নাম্বার 8 কি বলছে? 27 to the power x is equal to 81 to the power y হলে x is to y কত? তো 27 to the power x, 27 কে আমরা লিখতে পারি 3 কিউব whole to the power x, 81 কে আমরা লিখতে পারি 3 to the power 4 whole to the power y। তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে? 3 to the power 3x, 3 to the power 4y, তাহলে বেসটা সেম, তার মানে পাওয়ার গুলো ইকুয়াল, 3x equal to 4y, তাহলে x by y is equal to 4 by 3। কোনাকুনি গুণ করে আবার দেখে নাও উপরের লাইনটা ফিরে পাচ্ছ নাকি, এটা ভুল হয় অনেক সময় 3/4 লেখে। তাই তোমরা যাই লেখো না কেন আবার কোনাকুনি গুণ করে দেখে নেবে যে উপরের লাইনটা ফিরে পাচ্ছ নাকি। দেখো এখানে কোনাকুনি গুণ করলে 3x equal to 4y বা 4y equal to 3x, তাহলে x by y মানে হচ্ছে আমাদের x is to y, আর 4 by 3 মানে 4 is to 3, তাহলে আমাকে তো x is to y চেয়েছিল, তাহলে x is to y 4 is to 3 হয়ে গেল। নাম্বার 9 বলছে ABCD সামান্তরিক একটা আছে। নাম্বার 9 ABCD একটা সামান্তরিক আছে। তো এই সামান্তরিকটার নাম হচ্ছে ABCD। ধরো এটা A, এটা B, এটা C, এটা D, তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের অনুপাত দিয়েছে 3:2। অ্যাঙ্গেল A is to অ্যাঙ্গেল B is equal to 3:2। আমরা জানি যে সামান্তরিকের তো এই দুটো বাহু সমান্তরাল, এটা ভেদক, তাহলে অন্তস্থ কোণ দুটোর যোগফল হয় 180। তাহলে এখান থেকে আমরা অনায়াসই অ্যাঙ্গেল A বের করে নিতে পারবো। 180 গুণ 3/5, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 6 30, এটা হচ্ছে 108 ডিগ্রি পেয়ে গেলাম A। আর অ্যাঙ্গেল B হচ্ছে 180 ডিগ্রি ইন্টু 2/5, এটা দিয়ে এটা কাটলে হয় 36, তাহলে 36 দুগুণে 72 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল A অ্যাঙ্গেল B পেয়ে গেলাম, সামান্তরিকের কোণগুলি চেয়েছে। তাহলে ভেবে দেখো সামান্তরিকের কোণগুলি সমান হয়, বিপরীত কোণগুলো সমান হয় আমরা জানি। এটা যদি 108 হয় তাহলে অ্যাঙ্গেল C কত হবে? অ্যাঙ্গেল C ও 108 ডিগ্রি হবে, কারণ বিপরীত কোণগুলো সমান হয়। আবার অ্যাঙ্গেল B যদি 72 ডিগ্রি বেরোয় তাহলে এটাও 72 ডিগ্রি বেরোবে। যদিও ছবি অনুযায়ী আমাদের ছবিটা তো আঁকার দরকার নেই, আমি এমনভাবে করে দিতে পারি। ছবি অনুযায়ী এটা স্থূলকোণ হয়ে গেছে 72টা, মানে 108টা 72 হওয়া উচিত ছিল, 72টা 108 হওয়া উচিত ছিল। তো যাই হোক, নামটা চেঞ্জ করে দিলে হয়, ABCD করে দিলে হয়, কোনো অসুবিধা নেই। ছবি তো আঁকার দরকার নেই, জাস্ট বুঝিয়ে দিলাম তোমাদের। ওকে, পরের
অঙ্কগুলোকে তুলে নিয়ে যাই নাম্বার 10 থেকে। নাম্বার 10 কি বলছে দেখো, টি এর মান কত হলে এই বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হবে। এক্স অক্ষের উপর অবস্থিত যত বিন্দু থাকে, যত বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত থাকে, প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক আর কিছু হোক আর চাই না হোক, এই কোটিটা জিরো হয় আমরা জানি। তাহলে কোটি জিরো হয়, তাহলে এই বিন্দুটাও যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে লিখছি এখানে যে 2t মাইনাস রুট ওভার টি স্কোয়ার মাইনাস 4 এক্স অক্ষের ওপর অবস্থিত হলে রুট ওভার টি স্কোয়ার মাইনাস 4 হবে 0। তাহলে এখান থেকে টি স্কোয়ার মাইনাস 4 0, টি স্কোয়ার 4, তো টি স্কোয়ার যদি 4 হয় তাহলে আমরা কি বলতে পারি, টি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। আমাকে বিন্দুটা চেয়েছিল, বিন্দুটা টির জায়গায় একবার প্লাস 2 বসাবো, সুতরাং বিন্দুটি হবে, একবার টি এর জায়গায় প্লাস 2 বসালে 4, এটা তো 0, আর টি এর জায়গায় মাইনাস 2 বসালে মাইনাস 4, এটা 0। তার মানে দুটোই হতে পারে, একটা 4 0, একটা মাইনাস 4 0, একটা এদিকে হবে একটা এদিকে হবে। না বুঝতে পারলে বলবে। পরিসংখ্যা ঘনত্ব বলতে কি বোঝায়? নাম্বার 11, পরিসংখ্যা ঘনত্ব বলতে এটাই বোঝায় যে কোনো শ্রেণীর পরিসংখ্যাকে ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়। তার মানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব, যেটার মধ্যে সূত্র দেওয়া আছে আর কি, পরিসংখ্যা ঘনত্ব সমান সমান ওপরে লিখবো ওই শ্রেণীর পরিসংখ্যা বাই ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, ওই শ্রেণীর, যে শ্রেণীটার আমি বের করতে চাইছি সেই শ্রেণীটা, এটাই দেখো আমাদের আছে। নাম্বার 12 তো অনেকবার করেছি আমরা, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত। তো এই কথাটাকে যদি আমরা ভেঙে লিখি যে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি, তার মানেটা কি, যে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হচ্ছে কত টাকা, না 20 টাকা। 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি 20 টাকা। তাহলে 100 টাকায় বিক্রি করেছি, ক্ষতি 20 টাকা হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত হবে নিশ্চয়ই পাওয়া যাবে। সুতরাং ক্রয় মূল্য তাহলে 120 টাকায় কিনে নিয়ে এসেছিলাম, 120 টাকা। তাহলে আমাকে প্রশ্ন করেছে যে তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি বার করি। এবার ক্ষতি তো আমাদের 20 টাকাই হচ্ছে, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি, এটা হবে হচ্ছে 20 টাকা, নিচে 120 টাকা ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ, 20 দিয়ে এটা 6, 2 দিয়ে 3, 2 দিয়ে 50, 3 ষোলো 48, 16 পূর্ণ 2 3% হয়ে গেল। তারপরেরটা নাম্বার 13,
এখানেই বোধহয় হয়ে যাবে। নাম্বার 13 দেওয়া আছে, দেখো log x plus y by 5 is equal to half log x plus log y। তো এটাকে আমরা লিখতে পাচ্ছি log x plus y by 5, এটাকে log m plus log m মানে হচ্ছে log mn, এটাকে যা আছে তাই থাক, এই হাফটা xy এর মাথায় যায়, তাহলে log xy to the power half। তো দুদিক থেকে যদি আমরা লগটাকে অমিট করে দিই, তাহলে কত পাচ্ছি? x plus y by 5 is equal to xy to the power half। দুদিকে যদি বর্গ করে দেওয়া যায়, তাহলে x plus 5 y by 5 এর হোল স্কোয়ার, এইদিকে হোল স্কোয়ার করলে শুধু xy হবে। আমাকে কি দিয়েছে একটু দেখে নিই। আচ্ছা, উপরেরটাকে a plus b হোল স্কোয়ার সূত্র ফেলছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, 5 স্কোয়ার 25, এদিকে হয় 25xy। তো এখান থেকে লিখছি আবার, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 25xy মাইনাস 2xy। তাহলে 25 থেকে 2 গেলে থাকে হচ্ছে আমাদের 23। তো এদিকেও xy দিয়ে ভাগ করে দিচ্ছি, এদিকে ছিল 23xy, সেটাকেও xy দিয়ে ভাগ করে দিচ্ছি, xy কেটে যায়। এটাকে যদি সেপারেশন করে দাও, মানে পদ বিশ্লেষণ যদি করে দাও, তাহলে x স্কোয়ার বাই xy প্লাস y স্কোয়ার বাই xy ইজ ইকুয়াল টু 23। এদিকে একটা x কাটবে, এদিকে একটা y কাটবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x বাই y প্লাস y বাই x ইকুয়াল টু 23। আমাকে বোধহয় এইটারই ভ্যালু চেয়েছিল, দেখো আমার বোধহয় এইটারই ভ্যালু চেয়েছিল, যে ও প্রমাণ করতে দিয়েছিল। তাহলে প্রমাণ তো হয়ে গেল, প্রমাণিত। তাহলে আমরা 1 আর 2 এর অঙ্কগুলোকে পুরোটাই করলাম। এই অঙ্কগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে দেখবে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, আমাকে প্রশ্ন করবে। তো ক্লাস আজকে এখানেই শেষ করছি।